তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে অমাধ্যম অনুমান থেকে এই নোটটি এখনই তোমরা খাতার মধ্যে লিখে নাও। আমি তোমাদের জন্য লিখেছি 8 মার্কের জন্য, ঠিক আছে? তো 8 মার্কের নোটটা কিন্তু এই প্রশ্নটা সেট হবে 8 মার্কের নোটে। তো ফটাফট তোমরা নোটটা খাতার মধ্যে লিখে নাও। এ বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণসহ ব্যাখ্যা করো। 8 মার্কে এই নোটটা সেট হবে। তো মনে রাখবে 8 মার্ক কিন্তু একটা প্রশ্ন নিয়ে হয় না, এর সাথে আরও অংশ দেবে। তো বাকি যে নোটগুলো দিয়েছি তার সাথে এটা অ্যাডজাস্ট করে তোমাদের 8 মার্কের নোট সেট হবে, ঠিক আছে? আর তোমরা জানো যে এই নোটটার সাথে সাথে কিন্তু তোমাদের এই অমাধ্যম অনুমান থেকে কিন্তু 2025-এর ফুল টিউশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। অমাধ্যম এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের কি আসবে, 8 মার্কের নোট আসবে, 8 মার্কের লজিক আসবে, কমপ্লিট করে দিয়েছি। সঙ্গে কি আসবে, এসএকিউ। তো প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? তো সব কমপ্লিট। তো আজকের চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান তোমাদের কমপ্লিট হয়ে গেল সবার প্রথম। তো তার সঙ্গে সঙ্গে যারা আমার অনলাইন স্টুডেন্ট সবাইকে বলছি তোমরা প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো। সেটা স্কুল গ্রুপ হোক আর টিউশন গ্রুপ হোক, ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করো। অধ্যায় ধরে ধরে যা যা লিখিয়েছি 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবারও তোমরা চিন্তার কোনো কারণ নেই। নতুন স্টুডেন্টদেরকে বলছি তোমরা এবারও কিন্তু 2024-এ যেভাবে যারা পরীক্ষা দিয়েছে ফুল টিউশন পেয়েছিল, তোমরাও ফুল টিউশনটা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো চলো আজকে কিন্তু তোমরা এই নোটটা কিন্তু খাতার মধ্যে লিখে নাও। হ্যাঁ, দেখো, এ বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই নোটটা বোঝার আগে তোমাদেরকে এর আগে যে আমি নোটটা দিয়েছিলাম যে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন দিয়েছিলাম তোমাদের, সেম ওই নোটটা যদি তোমরা বুঝতে পারো, ওই নোটটা যদি পড়ে থাকো, ওই নোটটার যা ভাষা, যে যুক্তিতে ও বচনের আবর্তন সম্ভব হয় না, একই যুক্তিতে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়, একই যুক্তিতে। সেদিন আমি তোমাদের এই একটা ক্লাস করিয়েছিলাম, বলেছিলাম যে আবর্তন থেকে যে নোটটা হয় সরল আবর্তন অসরল আবর্তন নোটটা যে বলছিলাম, ওখানে বলেছিলাম যে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন সম্ভব নয় উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। তো সেদিনই আমি বলছিলাম যে এই ক্লাসটা তোমাদের করতেই হবে। তো আশা করি ও বচনে আবর্তন সম্ভব নয় কেন ওটা যদি পড়ে থাকো তোমাদের কাছে এটা কিন্তু জলের মতো ক্লিয়ার। তো চলো নোটটা বুঝে নেওয়া যাক, সঙ্গে নোটটা খাতার মধ্যে আজকেই লিখে নেবে, ঠিক আছে? দেখো উত্তর, এ বচনে সরল আবর্তন সম্ভব নয় দাঁড়ি, কারণ এ বচনে সরল আবর্তন করলে সিদ্ধান্তটি এ বচন হবে। সরল আবর্তন মানেই যদি করি তাহলে কি হবে, এ বচনের সরল আবর্তন করলে এ বচনের, কোথায় বললাম, হ্যাঁ, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় দাঁড়ি, কারণ এ বচনের সরল আবর্তন করলে সিদ্ধান্তটি এ বচন হবে দাঁড়ি। কিন্তু এইভাবে এ বচনের সরল আবর্তন করতে গেলে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লঙ্ঘন করা হয়। নিয়মটি হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তোমরা ভালো করে দেখো, আমি আবর্তন যখন আমি আবর্তনের নোট লিখিয়েছি, নোটেও কিন্তু এই আবর্তনের নিয়ম লিখিয়ে দিয়েছি। তো ভালো করে দেখবে আবর্তনের নোটটা যদি তোমরা পড়ে থাকো, সঙ্গে আবর্তন লজিক করার সময় আমি 4টা নিয়ম লিখে দিয়েছিলাম। 4টা নিয়মের 4র্থ নাম্বার নিয়ম যেটা ছিল, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। ওই যে ভাষাটা, ওই ভাষাটাই হচ্ছে এখানে লাগবে। তো কেন লাগবে, কারণ এখানে এ বচনে আবর্তন আমরা কি করি, আই করি। তো ই বচনে আবর্তন কি করি, ই করি, আই এর আই করি। তো এ বচনে আবর্তন হিসাব মতো তো এই হওয়া উচিত ছিল না, তো আমরা আই কেন করছি? ই এর যদি ই করি, আই এর যদি আই করি, তো হিসাব মতো তো এ বচনে আবর্তন এই করা উচিত, তো করতাম তো না, কেন করি না? ওই কেন করি না সেটারই এখন ব্যাখ্যা, বুঝতে পারলাম। যদি করি, এ বচনে আবর্তন করি, তাহলে কি হয়ে যাবে, এই যে নিয়মটা লঙ্ঘন হয়ে যাবে। যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি, আবর্তনীয় মানেই হচ্ছে আশ্রয় বাক্যের কথা বলছে, এটি একই ভাষা। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, একই ভাষা। তো উদাহরণটা দেখো, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে উদাহরণটা দেখো, যেমন সকল কবি হয় মানুষ, এ বচন আবর্তনীয়, অতএব সকল মানুষ হয় কবি, এ বচন আবর্তিত। এটা সিদ্ধান্ত, এটা আশ্রয় বাক্য। তো উদাহরণটা ভালো করে বুঝে নাও, যেভাবে লিখেছি সেভাবে খাতার মধ্যে লিখবে, ঠিক আছে? সেভাবে খাতার মধ্যে লিখবে। এই নোটগুলো 8 মার্কের সেট হবে। এর সঙ্গে আরেকটু অংশ জুড়ে দিল,
তো আমি যা যা নোট দিয়েছি এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো সকল কবি হয় মানুষ, এখানে ভালো করে দেখো, এই যে এ বচনে আবর্তন এ করলাম, সাধারণত আমরা এ বচনে আবর্তন আই করি, কিন্তু এর আবর্তন এ করে দেখাই, তাহলে কি হবে, কারণ ব্যাখ্যাটা তো আমাকে দিতে হবে, করি না কেন সেটা তো দেখাতে হবে। এ বচনে আবর্তন এই করলাম, করলে কি হবে, তো ভালো করে দেখে নাও, এই যে এখন যে ব্যাখ্যাটা দিব এটার ব্যাখ্যাটা এখানেই লুকিয়ে আছে। তো উদাহরণটা বুঝে নাও ভালো করে, তাহলে তোমাদের এই যেগুলো লিখেছি সেই কথাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভালো করে, এই যে মানুষ পদটা এ বচনের কোন পদ অব্যপ্য, বিধেয় পদটা অব্যপ্য, মানে মানুষ পদটা অব্যপ্য। তার মানে এই মানুষ পদটা ভালো করে দেখো, সিদ্ধান্তে, এটা তো সিদ্ধান্ত, এই লাইনটা আবর্তিত সিদ্ধান্ত, মানুষ পদটা এখানে দেখো উদ্দেশ্য স্থানে আছে, অথচ এই মানুষ পদটা এখানে বিধেয় স্থানে আছে, কারণ এই বচনে বিধেয় পদ কি অব্যপ্য, এটাও এ বচন, অথচ এখানে উদ্দেশ্য স্থানে চলে আসলো। এর ফলে কি হলো, এখানে অব্যপ্য অথচ ওই পদটা সিদ্ধান্তে, মানুষ পদটা এখানে অব্যপ্য অথচ এখানে ব্যাপ্য। কেন ব্যাপ্য, কারণ এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য। তো এখানেও এ বচন, এই পদটা বিধেয় স্থানে আছে, এই জন্য অব্যপ্য। তো নিয়ম কি বলছে, নিয়ম বলছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি মানে এটা আশ্রয় বাক্য, আবর্তনীয়টাই কিন্তু আশ্রয় বাক্য, বা যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি, একই ব্যাপার, ব্যাপ্য হয়নি, মানুষ পদটা কোন পদটা, যে পদটা, মানে এই পদটা মানুষ পদটা, বিধেয় পদটা, তো এখানে হচ্ছে অব্যাপ্য, অথচ ওই পদটাকেও সিদ্ধান্তে ব্যাপ্য। তো নিয়ম কি বলছে, নিয়ম বলছে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি, হয়নি মানে কি অব্যাপ্য, ব্যাপ্য হয়নি মানে কি অব্যাপ্য, অব্যাপ্য অথচ ওই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এটাই নিয়ম। যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, পারে না, ব্যাপ্য হয়নি মানে অব্যাপ্য, এখানে অব্যাপ্য এখানে ব্যাপ্য হতে পারে না, এখানে অব্যাপ্য হলে এখানেও অব্যাপ্য হতে হবে, এটাই নিয়ম। তো এখানে অব্যাপ্য এখানে ব্যাপ্য, এই জন্যই তো এটা এ বচনের আবর্তন এ করি না। তাহলে এ বচনের আবর্তন এ করলে কি হলো, দেখা গেল তো এখানে অব্যাপ্য এখানে ব্যাপ্য, তার মানে আবর্তনের যে 4 নম্বর নিয়মটা সেটা লঙ্ঘন হয়ে আছে। এর ফলে আমরা এ বচনের আবর্তন আই করতে, মানে এ বচনের আবর্তন এ করতে পারি না। আই করলে দেখো ক্লিয়ার, কারণ এটা যদি আমি আই করতাম তাহলে তো আই বচনের দুটো পদই অব্যপ্য, এটা অব্যপ্য এটা অব্যপ্য, এর ফলে তো ঠিকই ছিল। তো এটা অব্যপ্য, মানুষ পদটা অব্যপ্য, তো এখানে অব্যপ্য, তো ঠিকই তো আছে। যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি মানে অব্যপ্য, ওটাও সিদ্ধান্তে অব্যপ্যই আছে। তো আলটিমেটলি যদি আই বচন হয়ে যেত তাহলে দুটাই তো অব্যপ্য না, কারণ আই বচনের তো উদ্দেশ্য পদ আর বিধেয় পদ দুটোই অব্যপ্য, তো ঠিকই তো ছিল। আই বচন করলে কোনো সমস্যা নাই, নিয়ম পালন হচ্ছে, নিয়ম লঙ্ঘন হয় না। তো এ বচনে আবর্তন এ করলে দেখা গেল তো কি হচ্ছে, এই ভাষাটাই এখন যে যুক্তিগুলো কথাগুলো বললাম এই কথাগুলোই হচ্ছে এখানে নোটে আছে। তো যেভাবে লিখেছি সেভাবে লিখবে, আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার চলো ভাষাগুলো দেখো, আমি যেগুলো বললাম মুখে সেই কথাগুলো এখানে লেখা আছে। এখানে মানে এই যুক্তিটা দেখো, এখানে আশ্রয় বাক্যে মানুষ পদটি এ বচনের বিধেয় পদ হওয়াতে ব্যাপ্য হয়নি, এ বচনের বিধেয় পদ হওয়াতে ব্যাপ্য হয়নি, ব্যাপ্য হয়নি, অথচ সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্য হওয়ায় মানুষ পদটি ব্যাপ্য হয়েছে। যেটা বললাম সেটাই, যে কথাগুলো তোমাদের বললাম, এখানে ব্যাপ্য হয়নি অথচ এখানে ব্যাপ্য হয়েছে এর ফলে যুক্তিটি ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হয়েছে। যুক্তিটি মানে এটা, নিয়ম লঙ্ঘিত হয়েছে, ব্যাপ্যতার যেটা নিয়ম, ব্যাপ্যতার নিয়ম কি, যে ব্যাপ্যতার নিয়ম এটা লঙ্ঘন হয়েছে, লঙ্ঘিত হয়েছে। এই কারণে এ বচনের সরল আবর্তন একটি দোষযুক্ত আবর্তন বলে গণ্য হয়। এই দোষের নাম এ বচনের সরল আবর্তন ঘটিত দোষ। সুতরাং বলা যায় এ বচনের সরল আবর্তন সম্ভব নয়। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা নোট আমি লিখে দিয়েছি। তো তোমাদের পরীক্ষায় এবার যেটা ভালো লাগবে, তোমরা পরীক্ষায় নোট লিখবে না 8 মার্কের লজিক লিখবে, সেটা তোমাদের ব্যাপার। ফুল টিউশন 4th অধ্যায় আমার কিন্তু আজকে এই মুহূর্তে সবার প্রথম, যেখানে স্কুল খোলেনি, স্কুলে ক্লাসই শুরু হয়নি, 4th অধ্যায় ফুল টিউশন আমি কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে ফুল টিউশন আমি কমপ্লিট করলাম। আমার চ্যানেলের মূল উদ্দেশ্য ফ্রি টিউশন পড়ানো। 2024 ফুল টিউশন পড়িয়েছি, একদম 12টা অধ্যায় সম্পূর্ণ নোট আমার অফলাইন স্টুডেন্টকে আমি যেভাবে পড়িয়েছি, অফলাইন স্টুডেন্টকে যেভাবে পড়িয়েছি সেইভাবেই আমার অনলাইন স্টুডেন্টদেরকে পড়িয়েছি। ওই অনলাইন স্টুডেন্টদের পড়ানোর মূল উদ্দেশ্য, এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীকে পড়ানো যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায়, যারা টিউশনি গিয়ে কিছু বুঝতে পারে না, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু মানে চালু করে দেওয়া।
এই চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই। আর একটা কথা বলছি, এই চ্যানেলটা কিন্তু কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, ঠিক আছে? এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়। সাধারণ ইউটিউব চ্যানেল তোমরা আশা করি ইউটিউবে ঘাটলেই বুঝতে পারবে, শুধু সাজেশন আর সাজেশনই পাবে। সাধারণ ইউটিউব চ্যানেলে কোনোদিনও তোমরা ফুল টিউশন পাবে না, কোনোদিনও ফুল টিউশন পাবে না। মানে অধ্যায় ধরে ধরে যেগুলো তোমরা কোচিং সেন্টারে গিয়ে পড়বে টাকার বিনিময়ে, সেগুলো সব কিছু এখানে পাবে। এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেলে পাবে না। তো আমার এই ইউটিউব চ্যানেল খোলার মূল উদ্দেশ্য হলো, বললাম যে যারা ফিলোসফিকে ভালোবাসে, যারা প্রকৃতপক্ষে অধ্যায় ধরে ধরে লজিক শিখতে চায়, মানে এমনভাবে লজিক শিখবে যে লজিক পারবে না মানে এটা হতেই পারে না, এই জন্যই আমার এই চ্যানেলটা ওপেন করা, ঠিক আছে? তো সাধারণ ইউটিউব চ্যানেল ভেবে যারা আমার এই চ্যানেলে যদি বাজে মন্তব্য করো তাহলে একটু সাবধান, ঠিক আছে? কারণ এটা কিন্তু কোনো নর্মাল ইউটিউব চ্যানেল নয়। একটা কথা মনে রাখবে, কেউ যখন তোমাকে পড়ায়, তুমি যেখানেই পড়ে থাকো না কেন, যার বিনিময়ে পড়ে থাকো না কেন, নিশ্চয়ই তুমি সেখানে গিয়ে কেউ স্যারকে খারাপ মন্তব্য করতে পারবে না। মন্তব্য করলে কি হবে? তোমাকে সেই ব্যাচে রাখবে না। সেখানে তো তুমি নিশ্চয়ই ফ্রিতে পড়ছো না, কিছু বিনিময়ে পড়ছো। আর এখানে সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে পড়েও কেউ যদি বাজে মন্তব্য করো তাহলে বিরত থাকবে, ঠিক আছে? ক্লাস করবে, পড়ার, এই চ্যানেলটা মূলত পড়ার জন্য, ঠিক আছে? বাজে মন্তব্য করে, এটা কোনো ডান্সের চ্যানেল নয়, এটা কোনো নাচের চ্যানেল নয়, এটা কোনো ব্লগ নয় যে ছ্যাবলাও মাছি যাতা গালি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই ধরনের আচরণ করলে চ্যানেল থেকে কিন্তু আউট হয়ে যাবে, ঠিক আছে? আর পড়ো, কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্য আছে, আগেও ছিল, বর্তমানেও আছে। আমার এই চ্যানেলটা যারা পড়তে ভালোবাসে, যারা ফিলোসফিকে টাকার বিনিময়ে পড়তে পারছে না, যারা ফিলোসফিকে মূলত প্রকৃতপক্ষে ভালোবাসে, লজিক প্রকৃতপক্ষে ফুল টিউশন পড়তে চায়, তাদের জন্য আমার চ্যানেল একদম। আমি পরিশ্রম করব তোমাদের জন্য, তোমরা শুধু পড়ো ব্যাস। কারণ আমি পরিশ্রম করে করে নোট লেখাবো, তোমাদের বাজে মন্তব্য আমি শুনবো না, ঠিক আছে? এরকম বাজে মন্তব্য করলে তোমার সাবস্ক্রাইব আমার দরকার নেই, তোমার ভিউও আমার দরকার নেই, ঠিক আছে? মনে রাখবে, যে ফ্রিতে টিউশন পড়াতে পারে ফুল টিউশন, তার কাছে তোমার সাবস্ক্রাইবের কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? আর অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাসগুলো করে নেবে। আরেকটা কথা, আমার যত অফলাইন স্টুডেন্ট আছো তোমরা এখানেও কিন্তু ক্লাসগুলো কিন্তু ঠিকঠাক করে নেবে। যেগুলো আমার অফলাইন স্টুডেন্ট আছো তোমরা এখানেও করে নেবে, ঠিক আছে? আর অনলাইন স্টুডেন্ট তো পাচ্ছই, তোমরা সঙ্গে দেখে নাও। মানে এই অধ্যায় কমপ্লিটের সাথে সাথে আমি কি কি কমপ্লিট করালাম। যুক্তি অধ্যায় কিন্তু এমসিকিউ এসএকিউ কমপ্লিট করে দিয়েছি। প্রোফাইলটা ভিজিট করে কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে? 2025-এ ফুল টিউশন যা লিখে দিয়েছি লিখে নেবে। বচন অধ্যায় কমপ্লিট করে দিয়েছি, এমসিকিউ কমপ্লিট করে দিয়েছি, লিখে নেবে যা লিখে দিয়েছি। লজিক কমপ্লিট করে দিয়েছি, বচন, গুণ, পরিমাণ, ব্যাপ্যতা লজিক কমপ্লিট করে দিয়েছি। 8 মার্কের লজিক কমপ্লিট করে দিয়েছি। কি আসবে পরীক্ষায় এবার 8 মার্ক সেটাও বলে দিয়েছি। নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত গুণ ও পরিমাণ উল্লেখ করো। এই অধ্যায় থেকে নোট আসবে, সেই নোটটাও কমপ্লিট করে দিয়েছি। নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই নোটটা, তারপর এটা নোট লিখে দিয়েছি। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, 4 প্রকার। নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য, উদাহরণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম। মোট কথা মনে রাখবে, নোটে কোনো একটা অংশ নিয়ে নোট হয় না, ফিলোসফির টুকরো টুকরো করে দেবে। তো যা যা নোট লাগবে, কোনটার সাথে কি সেট হবে আমি লিখে দিয়েছি, সেগুলো পড়বে। 100% তোমাদের পরীক্ষায় কমন, ঠিক আছে? যারা লজিক ভাবছো পারবেও না বা করবো না, তারা কিন্তু অবশ্যই নোট কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে গুণ পরিমাণ থেকে এই নোটটা দিয়েছি, তোমরা দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে। তারপর দেখো বচনের 3 নম্বর অধ্যায়, বচনের বিরোধী থেকে আমি কমপ্লিট করে দিয়েছি। এমসিকিউ লিখে দিয়েছি, এসিকিউ লিখে দিয়েছি, বিরোধী কমপ্লিট করে দিয়েছি। এখান থেকে 4 নম্বর আসবে, একদম 100% কমন। এই লজিক, এখান থেকে যে লজিকের প্রশ্নগুলো আছে সেগুলো বুঝতে গেলে এই লজিক, এই দুটো ক্লাস করতেই হবে লজিকের প্রশ্নগুলো বুঝতে গেলে, ঠিক আছে? আমি কমপ্লিট যা যা দরকার করে দিয়েছি, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এমসিকিউ সেগুলো মুখস্থ করতে 1 মিনিটও লাগবে না এই ক্লাসগুলো করলে, লজিক ক্লাসগুলো করলে।
অমাধ্যম অনুমান কত, অমাধ্যম অনুমান নেক্সট চ্যাপ্টার 4 নাম্বার চ্যাপ্টার, যেটা আজকে কমপ্লিট হলো। 2025-এর ফুল টিউশন কমপ্লিট হয়ে গেল অমাধ্যম অনুমান থেকে 4 নাম্বার অধ্যায়। এসিকিউ লিখে দিয়েছি, দেখে নেবে। লজিক কমপ্লিট করে দিয়েছি। লজিক কি কি? আবর্তন, বিবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তন ও বিবর্তন, বিবর্তন আবর্তন, সম আবর্তন, সম বিবর্তন। 8 মার্ক লজিক কমপ্লিট করে দিয়েছি। আবর্তন, ও সরি 8, হ্যাঁ লজিক তো সবই কমপ্লিট করে দিয়েছি। এগুলো 8 মার্ক লজিক মানে কি, যা কমপ্লিট 8 কেন 100% মার্ক হলেও সেগুলো পারবে, এমনভাবে কমপ্লিট। নিয়ম প্লাস অধ্যায় ধরে ধরে এগুলো ক্লাস পেয়ে, অধ্যায় ধরে নাম লেখা দেওয়া আছে একদম সুন্দর করে। প্রোফাইলে যে ভিজিট করবে, নাম ধরে ধরে প্লে লিস্টে যাবে, সুন্দর করে পেয়ে যাবে এগুলো অধ্যায় ধরে ধরে। 8 মার্কের লজিক এবার পরীক্ষায় 8 মার্কের জন্য কি সেট আপ হবে? আবর্তন ও বিবর্তন, বিবর্তন ও আবর্তন, বিবর্তনে আবর্তন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও সব লজিক পড়তে হবে, কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে 8 মার্কের জন্য এগুলো। আর 8 মার্কের নোট তো আমি লেখালাম, আজকে কমপ্লিট করে দিলাম এই বস্তুগত বিবর্তন থেকে এই নোটটা। তারপর অমাধ্যম অনুমান, এই যে অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত বিবর্তন নিয়ম, ও বচনের আবর্তন সম্ভাবনা কেন, উদাহরণসহ লেখো। এ বচনের সরল আবর্তন সম্ভাবনা, আজকে যেটা লেখালাম একসাথে নোটটা দিয়ে দিলাম। আর হচ্ছে এইটা আবর্তন কাকে বলে, আবর্তন নিয়ম, এই যে এগুলো সব আমার কমপ্লিট হয়ে গেল। তো এগুলোই হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে 8 মার্কের জন্য নোট আমাদেরকে পড়তে হবে। তো সম্পূর্ণ টিউশন কিন্তু 4র্থ অধ্যায় পর্যন্ত কমপ্লিট। আর বাকি অধ্যায়গুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করো, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সব ক্লাস আস্তে আস্তে তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে? কারণ অনেক দূর এগিয়ে গেছে আমার চ্যানেল, অনেক দূর, যেখানে স্কুল এখনো খোলেনি, অনেক দূর। আর সময় করে আস্তে আস্তে সব ক্লাস, যারা বলছো যে প্রতিনিয়ত যে নতুন অধ্যায় কখন শুরু হবে, আমি তাদেরকে বলছি অবশ্যই শুরু হবে, সময় করে অবশ্যই শুরু হবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আমার এই চ্যানেলটা হচ্ছে মূলত হচ্ছে শুধু একজনের জন্য নয়, কারণ আমার যত অফলাইন স্টুডেন্ট আছে যারা পরে পড়তে আসে তাদের জন্য কিন্তু আমার এখানে পড়ানো, ঠিক আছে? সঙ্গে যারা অনলাইন স্টুডেন্ট তাদেরকেও পড়ানো। তো সবাইকে সবার কথা চিন্তা করে আমাকে ক্লাস করাতে হয়, সময় করে ঠিক ক্লাস হবে। যেভাবে 4র্থ অধ্যায় কমপ্লিট হলো, বাকি ক্লাসগুলো কমপ্লিট হবে। আর তারপরে যদি তোমাদের কোনো তাড়া থাকে, তোমরা আগের আমার মানে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ধরে ধরে তোমরা লজিক তোমরা আগের ক্লাসগুলো করতে পারো। প্রোফাইলটা ভিজিট করো, ভিডিওস অপশনে ক্লিক করো, সব তো পেয়ে যাবে, 12টা অধ্যায় পেয়ে যাবে, ঠিক আছে? সাজেশনটা হয়তো 2024-এর পাবে না, 2025-এর সাজেশন ভিত্তিক তোমরা নোটস, কোন লজিক আসবে, কোন নোট আসবে, সেগুলো হয়তো পাবে না, কিন্তু লজিক তো পাবে। যে লজিকটা তোমার দরকার, কোন অধ্যায় লজিক তুমি এক্সট্রা বুঝতে পারছো, সেগুলো তো তোমরা আগেরও করানো আছে, সেগুলো অধ্যায় দেখে নিতে পারো, ঠিক আছে? আর ফুল টিউশন সময় অনুযায়ী হবে, কারণ যারা পেছনে এসেছে, যারা পেছনে ক্লাস করছে তাদের জন্য ক্লাস হবে, ঠিক আছে? তো আজকে কিন্তু 4র্থ অধ্যায় কমপ্লিট হলো। আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, ক্লাস করতে থাকো।